হ্যাঁ, আমি কিন্তু যখন মুশফিক কথা বলতেছিল তখন আবার ওই যে ওই কবিতাটার কথা মনে পড়তেছিল, আমরা ছোটবেলায় পড়ছি না, পাখির লোকে কিছু বলে। তুমি আমার মনের কথাটা বললা। আসলে আমরা তাই তো চিন্তা করি, কারণ আমাদের পুরা সিস্টেমটা এইভাবে বানায় রাখছে যে আম- আমরা সবসময় আমি চিন্তা করতে থাকি পাশের লোকে কিছু বলে। বলো, হ্যাঁ, বল, আমি বলো এগুলা সাত। কারণ তুমি তো আমেরিকায় থাকো, আমি তো অস্ট্রেলিয়াতে থাকি। এখানে সেটা না বাচ্চারা অনেক ইন্ডিপেন্ডেন্ট। বাপ মার কথা কে কি বলবে, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমি যা ইচ্ছা যা করতে চাই, আমার যা ভালো লাগবে, আমি কিভাবে বড় হতে চাই আমি সেরকম একটা কথাও শুনি না। কিন্তু আমি আমি এনকারেজ করি হয়তো একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে তো। আমার দুই বাচ্চাই এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আবার চেষ্টা করি, আমার গুলি আবার আদিম যুগের মানুষ, ওগুলোর চেষ্টা করি আরেকটু আর কি বাইরে যাক বা আরেকটু হোক না। ওরা আবার অন্য টাইপের হয়েছে। কারণ আছে, আমার কাছে মনে হয় যে অনেক জায়গাতে মুখ করছি তো, এটা হইতে পারে। আমি এখানে অনেক জায়গাতে আর কি থাকা হয়েছে। তো মানুষ তো হম বাড়িতে যায়, হ্যাঁ বাড়িতেও গিয়েছে, কিন্তু আমার অনেক জায়গাতে আর কি গিয়ে গিয়ে থাকা হয়েছে অনেক বছর, তারপর আবার ওখান থেকে চেঞ্জ হয়েছে, আরেক জায়গায় গেছে, আরেক স্টেটে মুভ করছে এরকম। তো কিছু একটা আমি হয়েছে আর ক্যানাডায় ছিলাম কিন্তু তখন ওরা ছোট ছিল, কিছুটা বুঝছে কিন্তু তেমন না। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা জিনিস হতে পারে, ওরা হয়তো বাপ মা ফলো করে। বিশেষ করে আমি একটু একা টাইপের মানুষ, না একা থাকতে পছন্দ করি না। তো হয়তো ওগুলি দেখেও শিখতে পারে, কারণ যা, আহ ধরতে গেলে আরো বাড়ে বুঝছো, ধরতে হ্যাঁ, গেলে আরো বাড়ে, যদি বলে যে এটা নো, তখন বুঝাই দেয় না এটা না আমি কখনো বলি না উল্টা তো। বুঝাই দেয়। হ্যাঁ, আমি বলি না তো, আমি বলি না, দেখে শিখো, যেটুকুই আর কি করে নিজের ইচ্ছাতে করো আর কি। তারপরে হয় হয় না, আমরা বাঙালি, এটা একটা ব্যাপার আছে, চরিত্র কি আর এইভাবে চেঞ্জ হয়? আমার আমার মনে হয় কি মনের মেয়েরা অজান্তে হয়তো অনেক কিছু হয়ে যায়। আমার মনে হয় কি মেয়েরা একটু বেশি রিবেলিয়াস ছেলেদের থেকে, মেয়েরা অনেক বেশি রিবেলিয়াস। আমার আমার হ্যাঁ, আমার তাই মনে হয়। হ্যাঁ, আমি চাই হোক, কিন্তু হয় না। কিন্তু আমার আমার সবকিছুরই আমার প্রবলেম আছে, সবকিছুরই ভালো তো ভালো দিকটা আছে আর প্রবলেম আছে বুঝছো। রাইট, 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 হ্যাঁ। কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি অনেকে কিন্তু দুষ্ট বাচ্চা, যে ছোটবেলাতে অনেক দুষ্টামি করে না, অনেক বাচ্চা পছন্দ করে না, আমি কিন্তু দুষ্ট বাচ্চা বেশি পছন্দ করি। খুব ভালো লাগে। তারপরে মানে ও আমার আহ, মানে ও কি করবে, ওই নতুনত্বটা দেখার একটা আমার একটা আগ্রহ থাকে। তো ওই টাইপের আর কি, ওয়াইল্ড হয় নাই বাচ্চাগুলি আর কি। চাই আমি ওরকম হোক, কিন্তু হয় নাই। আমি নতুন কিছু দেখবো, নতুন কিছু অন্যদিকে শিখবো এক্সপ্লোর তোমাদের করে। মধ্যে থেকেও। হ্যাঁ, না একটু, হ্যাঁ, একটু ওই যে আগের দিনের মানুষের মতো। হ্যাঁ, ঠিক বলছো। আমার বড় মেয়ে যখন ড্রাইভ শিখছে, তো তো ও করতো কি, ড্রাইভ আস্তে আস্তে করতো। হুম, ও কিন্তু ভালো ড্রাইভ করে। তো আমি মাঝে মধ্যে বলতাম যে "দেখ, তুমি তো গ্র্যান্ড মাদের মতো ড্রাইভ করো"। তো ও বিরক্ত হয়ে আমার দিকে তাকে। তার মানে ওই জায়গাতে আমি মেয়ে ছিলাম, ও আমার মা ছিল। তো এই টাইপের আর কি ব্যাপার। কিন্তু আমার দুই ও বাচ্চাই বলবে তুমি বুঝো না বেশি কিছু, তুমি নতুন কিছু বুঝো না, তুমি আমাদের কাছ থেকে শিখো, শিখায় আমাকে। হ্যাঁ, না ওগুলো তো আছে, টেকনোলজিতে আমি তো পুরা গোল্লা। তো টেকনোলজি আমি আগামাথা কিচ্ছু বুঝি না, ওরাই করে দেয় সবকিছু, ওরাই শেখায়। আর আমার শিখাইলেও আম- আমার মনে হয় আমার মাথার উপর দিয়ে যায় টেকনোলজি, আমি জানি না, টেকনোলজিতে আমি একদম পুরা না আমি বলি একদম বুঝতেছি জিরো। না, ভালো করে বুঝাই দাও। এই এখনই একটা ঘটনা হলো, যেরকম আমি বলি না, আমি এই এই জিনিসগুলোর থেকে বেরোচ্ছি এক্ষুনি। একটু অন্ধকার আছে আমাদের স্ট্রিটে, এক একটা বড় চুলালা পনিটেল বাঁধা একজন লোক যাচ্ছিল। আমি ওকে দেখে আমি ওকে ভালো করে দেখলাম। আ- 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 কম কম আলোতে দেখা যাচ্ছে। আমি বাবা, এই মহিলাটার কাঁধগুলো কত বড়, কত চড়া। তারপরে ভাবলাম কি, আরে ওটা তো ব্যাটা ছেলে। আর আমার এত দেখার কি দরকার বলো। আমি বাবা, এই লোকটা এত বড় চুল রেখেছে। হ্যাঁ, সবাই তোমাকে মেয়ে ছেলে ভাববে অন্ধকারে। আমি কি রে,
আরে তখন আবার আমি বললাম, ইয়া তুমি, ওর চুল রেখেছে তো তোমার কি? তুমি ঠিক মতো, তোমার অত গভীর দিয়ে দেখার কি দরকার? ও যাচ্ছে নিজের মনে। আর বলো না, এক্ষুনি আমার হাসি পেলো। হুম হুম আর নিশ্চয়ই আমরা আমরা যে আহ, এই যে বাচ্চাদের এই যে নানা রকমের, আমরা যদি বলি মানে না, তখন আমরা যদি আমাদের নলেজের হিসাবে ভাবি, আমার আগে রাগ হতো, খুব দুঃখ হতো, রাগ হতো প্রচন্ড, কি আমি যে বলছি আমার কথাটা কেউ শোনে না। তখন যেরকম ওরা বসবাস বলেছে অনেক মা বাবা পাল্টি হয়ে যায়, সেরকম আমাকেও আমার বাচ্চারা বলে, মাম্মি তুমি তো কারোর সাথে মেশো না, কারোর সাথে অত ইয়ে রাখো না, সোশ্যাল হতে চাও না, এরকম একটা। তখন আমি আস্তে আস্তে ওদের বোঝাই, কিন্তু আমি দেখছি যে বোঝে, কিছু জিনিসটা ওরা বোঝে, যেরকম সেটা বলছিল বোঝে, কিন্তু ওটাকে ওটাকে বিস্তার করতে চায় না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এখন বুঝলাম যে ওদের সময় দিতে হবে। যেরকম তুমি বলছিলে না, এত বক্সের মধ্যে আছে ওরা, ওদের সময় দিতে হবে। প্রত্যেকটা মানুষ এই কথাই, এক কথাই বলে, ভালো করে পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, পুজো করবে সকালে 3 বার, এরকম একটা ইয়ে। তো আমি আমি আস্তে আস্তে এগুলোর থেকে ডিট্যাচ, কঠিন হয়েছে, এখনো হতে পারিনি। এখনো দুঃখ হয় মাঝে মাঝে ওদের কথায়, মাঝে মাঝে ওদের বিহেভিয়ারে, আহ মানে এরকম খারাপ লাগে। কিন্তু আমি রিকভার করিনি, কেন কি আমি জানি আমার ইমোশনাল কিরকম করে ব্যালেন্স করতে হবে। আমি আর নিজেকে, এনার্জিকে ওয়েস্ট করি না, আমি ওটাকে ওয়েস্ট ভাবি। কি এত চেষ্টা হলো তো, এখন আর আর সময় দাও, সময় সবকিছু বোঝাবে। বলে না, একটা গান আছে, কুছ और जमाना कहता है, जमाना কিছু বলে, कुछ और है जिद मेरे दिल की। আমার দিলে আবার একটা জিদ আছে। আমার দিলের জিদটা কিন্তু আলাদা, একটা ওটা জিদ না, ওটাকে একটা একটা ইমোশন বলা যায়, কিন্তু যেটা সবার জন্য, যেরকম তুমি বলে না সেলিনা, আমি সবার পার্ট, সবাই একটা কসমিক বডি, তখন এই এহসাসটা হয় আমি সবার পার্ট। আমরা এলিভেট করি, আমরা সবাই, এটাই হচ্ছে কাইন্ডনেস, এটাই হচ্ছে কম্প্যাশন, এটাই হচ্ছে দান, যেটা আমরা ফিজিক্যালিটিতে বলি, ইয়ে লো কম্বল, এটা নাও, এটা হয়ে গেল দান। এই আর কি, অবশ্যই। নিশ্চয়ই। হুম হুম হ্যাঁ, হ্যাঁ, এই নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। আর সবাই সবাই তো একই স্টেজে থাকে না, একই মানে আহ বোঝার আর কি, কি বলে, স্টেজটা এক টাইপের না। তো সবাইকে আর কি বুঝতে সময় দিতে হয়। আসলে আর এক একজন এক একটা দিকে ভালো, বুঝছো, এক একজন এক হ্যাঁ, একটা জিনিস ভালো ক্যাচ করে। সুতরাং আমরা যদি শেয়ার করি তাহলে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি আমরা সবার কাছ থেকে। রাইট রাইট। তো ওই সময়টা হ্যাঁ, দিতে হয়। আর ওই সময় কষ্ট অনেক সময় লাগে অনেক সিচুয়েশনে, যে ধরো যে হয়তো একটা আঘাত করে কথা বললো, কিন্তু ওই সময় ওই ওই মানুষটার বুঝটা ওইটুকুই ছিল, ওইটা বলে ক্ষমা করা উচিত তাকে, কারণ সে শিখতেছে। তো ও জানে না নিশ্চয়ই। এজন্য করতেছে এই জিনিসটা সিম্পলি। কিন্তু আমারও কষ্ট হয় হয়তো শুনলে অনেক কিছু, কিন্তু ওটা আর কি সামলায় নেওয়া যায়। এই জিনিসটা যখন মানে নিজেকে বোঝানো যাবে যে ওর জায়গাটা, ওর বোঝার জায়গাটা অতটুকুই, এখনো আরেকটু পার হয়নি। যখন বুঝবো ওই কাজটা করবে না। আমি অনেক সময় আমার বাপের একটা কথা বলি, যে ওর বাপ বলতো যে ওই যে দুষ্টামি করলে বিচার টিচার দিলে পরে, ছোট ভাই বোনের নামে বা কি কি করলে পরে আমরা, বা ছোটটা যদি করতো নাই বা বড়রাও করলে পরে না, তো বলতো যে ও বুঝে না, এজন্য করছে এই কাজটা, যখন বুঝবে তখন আর করবে না। ঘটনাটা এটাই। মানে আমরা অনেক পরে আর কি রিয়েলাইজ করছি যে আসলে কত ডিপ ছিল সব কথা। তো অনেক কথা আমরা শুনি, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের হয়ে যায়, কিন্তু ওইটার গভীরতা আমরা বুঝি না। সিম্পলি সেম নিশ্চয়ই। জিনিস। মানুষের পরিবেশ সংস্কার কত কিছু যে আছে। হ্যাঁ, কত কিছু, মানে কি করে আমরা মানে একটা মানুষ থেকে আরেকটা মানুষ কিরকম আলাদা, কিন্তু ও কিন্তু হয়তো শান্তির ভাবছে, কিন্তু নিজের মতন করে, আমিও হয়তো ভাবছি আমি নিজের মতন করে। তো এই যে আলাদা আলাদা ইথস,
কিন্তু শান্তি কিন্তু ও চায়, শান্তি আমিও চাই, কিন্তু ওর পার্সপেক্টিভ আলাদা, আমার আলাদা, এই একরকমের আর কি। কিন্তু আলটিমেটলি সময় ইয়েতে ওইখানেই পৌঁছবে আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। এটা, এই জিনিসটা ডাইজেস্ট করার জন্য আমার অনেক কঠিন হয়েছে সময়, অনেক কঠিন। আহ চারিদিকের এটাকে বোঝা বড় কঠিন, সত্যি। কিন্তু আমরা এখন বুঝছি, একটু একটু করে বুঝি। আমরা যদি বলি আমরা ছোট ছোট করে বুঝছি, ছোট ছোট করে এগাচ্ছি, 1%। কিন্তু ওই যে তুমি বলবে না, ওই 1%টা নিয়তের হিসাবে আমরা ঠিক ওই সমুদ্রের মধ্যে ভাসার মতন, ওই হাওয়ায় ডলে ডলে যাওয়ার মতন, ঠিক সেরকম। এই যে উড়লাম, এই যে ভাসলাম, আমাকে ভাসিয়ে নিয়ে যাও, এত ম্যাসিভ থাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই, 100 বার, 100 বার। আমরা যে এটাই। পরিবেশ থেকে আসি, যদি লক্ষ্য ভালো থাকে ভালো হবেই। হ্যাঁ, লক্ষ্য যার ভালো থাকে তার ভালো হবেই। আমরাও সবাই, আমিও এরমই ছিলাম। এই লোকেদের আজকে এই শাড়ি, আজকে ওই কাপড়, এইখানে মাস্তি করা, এই করা, পুজো, এই। কিন্তু আস্তে আস্তে যখন আমি বুঝতে শিখলাম লক্ষ্যটা আমার কি, তখন আমি বুঝতে পারলাম কি ব্যাপারটা কি, আমি আসলে এখানে কেন এসেছি, আমি কে। আস্তে আস্তে, নিশ্চয়ই, নিশ্চয়ই, 100 বার, 100 বার। সেই সেই আমি এতক্ষণ তোমাদের কথা কিছু শুনিনি। আমাদের আমাদের এখানে চলে গেছে আমাদের এখানে কারেন্ট চলে গেছে। কারণ এই যে আচ্ছা। আমাদের এখানে গ্যাসের খুব প্রবলেম হচ্ছে। তো গ্যাসের প্রবলেমের জন্য অনেক বাসায় চুলা জ্বলে না, গ্যাসের চুলা তো আমরা ব্যবহার করি, তো গ্যাসের চুলা জ্বলে না। আবার এখন পাওয়ার তো কম হচ্ছে, যেহেতু গ্যাসের প্রবলেম, এই জন্য থেকে থেকে লোডশেডিং হয়। এই গ্যাসের প্রবলেম কিন্তু ইন্ডিয়াতেও আছে, হয়ে গেছে আরম্ভ। মনে করো, আহ, আহ, আগে যেরকম একটা বুক করে আরেকটা এসে যেত, এখন আবার তোমার এতদিন ওয়েট করতে হবে, তারপরে আরেকটা বুক হবে। তোমার দুটো সিলিন্ডার থাকুক, 10টা থাকুক, এরকম একটা ক্রাইসিস তো চলছে। তার কারণে আমরা কি করি, ইন্ডাকশন ইলেকট্রিসিটিও ইউজ করি, আহ, ইয়েতে। তো ওটাতে আমাদের একটু চলে যায় আর কি। হ্যাঁ, এই আর আমরাও কি, হ্যাঁ। আমরাও কারণ এখন হচ্ছে গিয়ে যাদের যাদের গ্যাস সাপ্লাই নাই, তারা তো সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, সিলিন্ডার কিনতে পাওয়া যায়, সেগুলোর দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ব্ল্যাকে বিক্রি করে হ্যাঁ, আমাদের এখানে। এই চলছে আর কি, ধান্দা চলছে খুব। হ্যাঁ, পাওয়ার হ্যাঁ, স্টেশনে হচ্ছে না, বিদ্যুৎ তৈরি হচ্ছে না, সুতরাং এখন লোডশেডিং একটু বেশি। হ্যাঁ, লোডশেডিং তো আমাদের এখানেও হয়। আমার এখানে লোডশেডিং বলে, মাম্মি এবার রুটি কি করে হবে, আমি রুটিটা ভেবে ভাববি শুধু, হ্যাঁ, শুধু ভাববি রুটি এরম বলি আর কি, আছে ওরা। আমাদের আমাদের এতদিন হয়নি, এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা না, লোডশেডিং তো আমাদের এখানে হতো, গ্যাসের প্রবলেম ছিল না আগে। এখন এই গ্যাসের সিলিন্ডারের প্রবলেম এসছে, ওইরকম করেই আমরা করছি আর কি। আমার আহ, মনে হয় যে কেশ ফাউন্ডেশন আসলে তো এনার্জি আর কোনো প্রবলেম থাকবে না। তার আগে আমাদের একটু নিশ্চয়ই। ইয়ে এনার্জি হ্যাঁ, এই সমস্যা একটা হচ্ছে, টেস্ট আছে। এদের মধ্যে হয় হ্যাঁ, লাস্ট অবস্থা। লাস্ট অবস্থা, নিশ্চয়ই, নিশ্চয়ই। লোককে লোককে ম্যানিপুলেট করার জন্য যা করার করছে আর কি। স্কেয়ারসিটি নাই বলে একটা জিনিস ক্রিয়েট করে না, এটা 1000 বছর ধরে করছে এরা। এখন এটা শেষ হবে আর কি, আস্তে আস্তে। না, নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই। এখানে খুব সমস্যা। হ্যাঁ, সমস্যা তো আছে, এখানেও আছে গো। এখানে তবে আমি তো আমি আমার কাছে আমার সবচেয়ে বেশি খুশি কখন হয়, যখন আমি লাকড়ির চুলা জ্বালাই। আমার খুব আনন্দ হয়। বলছি, ওটাও আমি আনিয়ে রেখেছি। মাঝে মাঝে ওটাতেও রান্না করি, এই আর কি। ওটাতে ছাই হয়, ছাই দিয়ে গা পরিষ্কার করা যায়। হ্যাঁ, ঠিক বলেছো। সিক্রেট কাইসিস। দাঁত মাজা যায়, গা পরিষ্কার করা যায়, মাথার চুল ধোয়া যায়। আমি তো আম, আজকে কালকে কিছু একটা আমি আমি কুটে রেখে দিয়েছি দাঁত মাজার জন্য। তারপরে ওর মধ্যে নিমের পাতা মিলিয়ে ওটাকে গায়ে ভালো করে ঘষবো আর কি। আর আমি জোয়ান হয়ে বেরিয়ে আসবো। এরকম বললাম আর কি, চকচকে। মনের কথা। চকচকে হয়ে বেরিয়ে আসবো। নিশ্চয়ই, নিশ্চয়ই, 100 বার, 100 বার।
আচ্ছা, এখন যেহেতু আজান শেষে আমি একটু কথা বলি। তো যে যে জিনিসটা আহ, ব্যাপারটা হচ্ছে মজা। তো আমরা আমাদের সকলেরই কিছু কিছু জিনিসের সাথে আমরা ম্যাচ করি ভালো, আমরা মজা পাই। তা আমাদের আমাদের পথ কিন্তু ওগুলোই, আমরা যে সব জিনিস করতে মজা পাই ওগুলোই আমাদের পথ, ওই পথেই আমরা পৌঁছাবো। কারণ সকলের এক পথে তো আর আমরা সকলে যাচ্ছি না, কিন্তু যখন যেখানেই মজা করে সেইটাই হচ্ছে জিনিস। আমরা যখন এই এক্সারসাইজ গুলো করি ক্যাশ ফাউন্ডেশন, সেখানে কোন ইমোশন গুলো আমরা কানেক্ট করতে পারি সহজে, কোন ইমোশনের দিকে আমাদের ঝুঁকি আছে, কোনগুলো আমাদের মজা লাগে, এইগুলো দেখো, এগুলো করা, এইটা হচ্ছে আমাদের কি বলে কোনো কিছু উপলব্ধি সবচেয়ে সবচেয়ে বড় সিক্রেট, কোনটা আমাদের মজা লাগে। আর যখনই আমাদের মুখ কুঁচকায় যায় তখনই বোঝা যাবে যে হুম, আমরা তো আমাদের উল্টা দিকে রওনা দিছি। এটা খুব সহজ জিনিস, কিন্তু আমি এটা ক্লাসে অনেকবার বলছি, কোনটা আমাদের মজা লাগে। আমার যেটা মজা লাগে আরেকজনের সেটা মজা লাগবে না, বোঝার কথা। এখন তাই বলে যে আমার যেটা মজা লাগে আমি সেটা ভালো করে করতে পারি, এতে ফলে সেটা উদাহরণ হিসেবে ব্যবহার করা যায়। সে যে এই জিনিসটা করবে তার কোনো ইয়ে না। সে শুধু সে সে কি করতেছে এখানে, মজা যখন প্রকাশ হয় তখন ওর মধ্যে একটা অনুভূতিও প্রকাশ হয়। আসল জিনিস যেটা সংযোগ হচ্ছে অনুভূতির মাঝে। আমরা এই, হ্যাঁ, বিভিন্ন সায়েন্টিফিক শব্দ কথা ব্যবহার করি, কিন্তু এর মধ্যে একটা অনুভূতি আছে। আমরা যে জিনিসগুলো করতে মজা পাই সেগুলোর কথা বলি, এবং সেগুলোর মধ্যে দিয়ে সেই অনুভূতিটা প্রকাশ হয়। জ্ঞানটা ওই অনুভূতির কি বলে কি বলে কাগজে মোড়ানো থাকে। কিন্তু জ্ঞানটা, হ্যাঁ, অন্য কাগজেও মোড়ানো হতে পারে, কিন্তু যেহেতু এই কাগজের মধ্যে, কাগজটার মধ্যে একটা সুন্দর মজার অনুভূতি আছে, এটা সহজেই অন্যদের কাছে পৌঁছায়। এটা আমরা যারা সকলেই আমরা এটা করি। এখন কেস যেটা তার কাছে যে রিসার্চ ভালো লাগে যেটা সকলের কাছে লাগে লাগে না। পুরাপুরি যে ম্যাচ করতে হবে এমন তো কোনো কথা নাই। কথা হচ্ছে যে আমাদের কোন জিনিসে মজা লাগে আমরা সেইটা করি, এবং সেটার মাধ্যমেই আমরা হচ্ছে বিভিন্ন পর্যায়ের ফিল্ড স্ট্রেংথ বুঝতে পারি। এখন ফিল্ড স্ট্রেংথ এর ব্যাপারে আসা যায় একটা মজার জিনিস, যেটা হচ্ছে কেশকে একজন প্রশ্ন করছিল আইসোটোপের ব্যাপারে। আইসোটোপ মানে হচ্ছে আমাদের যারা কেমিস্ট্রি অথবা ফিজিক্স পড়ছে তারা জানে আইসোটোপ কি জিনিস। বিভিন্ন এক একটা পদার্থের বিভিন্ন রূপ আছে। তো মানে সাধারণত আমাদের বস্তু জগতে হচ্ছে নিউট্রনের সংখ্যার উপর নির্ভর করে আইসোটোপ। কিন্তু প্লাজমার জগতেও আইসোটোপ আছে, কিন্তু ওইটা অনেক সূক্ষ্মভাবে মাপা যায়। ব্যাপারটা এরকম, যেমন হচ্ছে, এবং এটা হচ্ছে কেশ বললো যে এটা শুধু সেই করে না, মহাবিশ্বের সকলেই করে। সেটা হচ্ছে আইসোটোপের স্ট্রেংথ গুলো এরকম, এবং এটা কিন্তু খুব মজার ব্যাপার। আমি এখন মজার ব্যাপার এই হিসাবে এটাতে কিন্তু অনেক কিছু বোঝা সম্ভব। আইসোটোপের বিভিন্ন প্লাজমাতে আইসোটোপের বিভিন্ন রেঞ্জ আছে। তার মানে একের থেকে দুই একটা রেঞ্জ, তারপরে দুইয়ের থেকে মানে দশ দশ আর একটা রেঞ্জ, 100 আর একটা রেঞ্জ, 1000 আর একটা রেঞ্জ, এইরকম আর কি। তো তো একের থেকে দুই যে, যেমন হাইড্রোজেনের ফিল্ড, হাইড্রোজেনের ফিল্ড হচ্ছে খুব সীমিত, একের থেকে দুই অথবা দুইটা নিউট্রন অথবা একটা নিউট্রন, তার মানে 1 2 3 একই এই পর্যায়ের এনার্জি। তো এটা খুব সূক্ষ্ম এনার্জি অ্যাডজাস্ট করা যায়, 1.1112, 1.113, খুব সূক্ষ্ম এনার্জি অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো এখন ক্ষেত্র বিশেষ সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। আমরা পৃথিবীতে নামছি,
এখন পৃথিবীর উপরে স্পেসশিপ এসে ল্যান্ড করছে, ল্যান্ড তো পুরোপুরি করে না, একটু ভেসে থাকে। এখন যদি 3 ফিট ভেসে থাকে আমাদের নামতে অসুবিধা, 1 ফিট যদি ভেসে থাকে অ্যাডজাস্টমেন্ট খুবই কম। আমরা কোটি কোটি কিলোমিটার দূর থেকে আসছি এখন, কিন্তু এখন আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে কি 1-2 সেন্টিমিটার, সে কয়েক সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বেশি হয়ে গেলে তো লাফাইতে হবে আমাদের, 10 সেন্টিমিটার কম হলে আমরা আরামে নামতে পারি। তো আমাদের বিভিন্ন লেভেলে বিভিন্ন পর্যায়ে যখন আমরা এক গ্রহ থেকে আরেক গ্রহে যাই, তখন তো আর সেন্টিমিটারে মাপা হয় নাই, তখন আরেক রকম ফিল্ড স্ট্রেংথে মাপা হয়, অনেক বড় অনুমানের। সেটা আরেক পর্যায়ের আইসোটপ, আরেক পর্যায়ের ফিল্ড স্ট্রেংথ। এবং এটা হচ্ছে কি এক পর্যায়ের ফিল্ড স্ট্রেংথ আরেক পর্যায়ের ফিল্ড স্ট্রেংথের সাথে হয় না, ইন্টারাকশন হয় না। সুতরাং 1-2 রেঞ্জের ফিল্ড স্ট্রেংথের সাথে 1000-2000 রেঞ্জের ফিল্ড স্ট্রেংথের কোনো নাই, কোনো ইন্টারাকশন নাই। কাছাকাছি ফিল্ড স্ট্রেংথ হলে ইন্টারাকশন হয়। তো এটাই হচ্ছে মজার ব্যাপার। তখন আমরা সূক্ষ্ম জিনিস নিয়েও কাজ করতে পারি, আবার বড় জিনিস নিয়ে কাজ করতে পারি। এই আইসোটোপের ব্যাপারটা কিন্তু বোঝার দরকার আছে। কারণ কি আমরা যখন স্পেসশিপের কি বলে ফিল্ড অ্যাডজাস্ট করতেছি এক গ্রহ থেকে আরেক গ্রহ, তখন বিরাট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমরা যখন ফিল্ড অ্যাডজাস্ট করতেছি আমাদের কি বলে আঙুলের এক কোষ থেকে আরেক কোষে একটু ব্যথা হচ্ছে, তখন অনেক ছোট রেঞ্জের ফিল্ড স্ট্রেংথ। তখন দুইটাই শেখা আমাদের শেখার একটা অংশ, কিন্তু একটা একটু ছোট আর একটা একটু বড়। এবং প্লাজমার আইসোটোপ হচ্ছে এরকম ছোট রেঞ্জের আছে। এখন ছোট রেঞ্জের আইসোটোপ আছে দেখে বড় রেঞ্জের না, একই সাথে দুইটা কিন্তু একই সাথে থাকতে পারে। তো একই স্পেসশিপের মধ্যে একটা ফিল্ডের মাধ্যমে আঙ্গুলের ব্যথা ভালো করা হচ্ছে, আবার আর একটা ফিল্ডের মাধ্যমে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়া হচ্ছে, কিন্তু একই স্পেসশিপের রিয়াক্টরই করতেছে, কিন্তু দুইটা একই সাথে আছে। ওই যে আমি বললাম শুরুতে, আমি ইমোশনের কথা বলছি, বিভিন্ন ইমোশন আমাদের বজায় রাখতে হয় ম্যাগনেটিক ফিল্ড, স্পেসশিপের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। একটা আমাদের বাঁচায় থাকা রাখার জন্য, একটা হচ্ছে যে স্পেসশিপের প্রোটেকশনের জন্য, আর একটা হচ্ছে স্পেসশিপের পজিশনের জন্য। আমি কিছুটা রিপিট করতেছি কারণ কারেন্ট ছিল না, রেকর্ডিংও হয় নাই। তো আমি এখন রেকর্ডিং কিছু করা হয়েছে, ওই কিছুক্ষণ বন্ধ হওয়ার পর আমরা যখন লক্ষ্য করছি তখন আবার আর একটা রেকর্ডিং শুরু করা হয়েছে। তো ওইটা আমরা পরে মার্জ করা লাগবে আর কি, দুইটা হচ্ছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এই যে ফিল্ড গুলো, তা এখন ছোট ফিল্ডেরও আছে, প্রয়োগ আছে, বড় ফিল্ডেরও প্রয়োগ আছে, এবং একই সাথে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা যায়। তো আমরা ছোট ফিল্ডের অ্যাডজাস্টমেন্ট যেমন করা শেখা আমাদের প্রয়োজন, একইভাবে বড় ফিল্ড অ্যাডজাস্ট মানে হাই স্ট্রেংথ ফিল্ডের অ্যাডজাস্টমেন্টেরও দরকার আছে। এবং তখনই আমরা সোল আত্মার পর্যায়ে কাজ করতে হয়, কারণ আমাদের শারীরিক পর্যায়ের ফিল্ডের সীমিত ফিল্ড নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু আত্মার পর্যায়ে গেলে অনেক রকম ফিল্ড, এবং সেখানে এই ফিল্ড স্ট্রেংথের উপর নির্ভর করে টাইম এবং সময় এবং কি বলে অবস্থান খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যায়, সময় আর কি ছোট করে আনা যায়। আর সাধারণত যখন কম স্ট্রেংথের ফিল্ডে, যেমন আমাদের বস্তু জগতের ফিল্ডে, একটু জিনিসপত্র একটু আস্তে ঘটে, অত তাড়াতাড়ি যাওয়া যায় না। তো এটা হচ্ছে একটা ব্যাপার কি বলে বস্তু জগতের ফিল্ডে। সুতরাং আমরা যদি তখন আমরা হচ্ছে নিঃশ্বাস নিয়ে আমরা ফিল্ড বদলাতে পারি। নিঃশ্বাসে যেমন আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন হচ্ছে এনার্জি আমাদের বস্তু জগতের পর্যায় থেকে আমাদের লিম্ফে যায়। তখন আমরা যদি পুরা এনার্জি পর্যায়ে কাজ করি, ওটা অনেক তাড়াতাড়ি করতে পারি। সেটা হচ্ছে আমাদের শেখা কি অনুভূতি তৈরি হলো। তো তো সময় এবং হাই ফিল্ড স্ট্রেংথের সময় এবং কি বলে জায়গার যে ব্যাপ্তি অনেক অন্যরকম হয়ে যায়।
এবং এক এক পর্যায়ে একেবারে অন্যরকম হয়। এবং এখন কোন পর্যায়ে কিরকম মজা সেটা নির্ভর করে পরিস্থিতির উপর। কোন পর্যায়ে কোনটার প্রয়োগ হবে সেটা নির্ভর করে পরিস্থিতির উপর। তো সেই হিসাবে আমরা যদি গ্যানজের ফিল্ড স্ট্রেংথ দেখি, আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি বলে কতটা হিট, কতটা তাপমাত্রা, একটা হচ্ছে তাপমাত্রা যেটা টেম্পারেচার বলি, আর তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে। গ্যানজে তাপ বেশি থাকতে পারে কিন্তু তাপমাত্রা কম হতে পারে। একইভাবে গ্যানজের ফিল্ড স্ট্রেংথ বেশি থাকতে পারে কিন্তু গ্র্যাভিটি একই একই থাকতে পারে। তো তাপ এবং তাপমাত্রা পার্থক্য আছে। সুতরাং আমরা এই কারণে দেখি খুব গভীর পানিতে ইয়ে থাকে, অনেক ঠান্ডা ইয়েতে অনেক লাইফ ফর্ম থাকে, যেমন স্পেসে ছবি তোলা হয়েছে, আমাদের স্যাটেলাইট থেকেই ছবি তোলা হয়েছে যে এখানে তো খুবই ঠান্ডা, কিন্তু ওখানে ওরা ঠান্ডা বোধ করে না। কারণ হচ্ছে ওখানে হচ্ছে তাপমাত্রা একরকম আর ওদের তাপ আর একরকম। যেটা হ্যাঁ 10 ডিগ্রি হতে পারে -270 ডিগ্রি, যেটা অ্যাবসলিউট জিরো বলে, যেখানে কোনো পদার্থ থাকে না, সেখানে ফিল্ড থাকতে পারে এবং ফিল্ডও তাপ তৈরি করতে পারে। এবং এই তাপ তৈরি করার ক্ষেত্রে একটা মজার ব্যাপার, আমি একটা টেস্ট করতেছি এই যে নিঃশ্বাসের মাধ্যমে, এটা আমি এখনো খুব একটা বলি নাই, তবে কিছুটা বলছি। সেটা হচ্ছে আমরা তো রিঅ্যাক্টর সিস্টেম, এখন আমরা যদি নিজেদেরকে রিঅ্যাক্টর সিস্টেম হিসেবে চিন্তা করি, বিভিন্ন রকম রিঅ্যাক্টর আমরা তৈরি করতে পারি আমাদের অনুভূতির উপর। তখন আমি এমন একটা রিঅ্যাক্টরের ইয়ে ইয়ে পরিস্থিতি তৈরি করতে পারি যার ফলে আমরা একটা ফিল্ড তৈরি করি। এগুলো খুব সহজ জিনিস, আমরা একটা ফিল্ড তৈরি করব। এটা হচ্ছে আমাদের একভাবে চিন্তা করতে পারি আমরা একটা সীমানা, ওই সীমানার থেকে আমাদের আমাদের কাছ পর্যন্ত যতটুকু আছে সেখানে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, গরম করতে পারি, ঠান্ডা করতে পারি। তখন তার মানে কি আমাদের আশেপাশে আমাদের নিজের শরীরেরও পরিবর্তন আনতে পারি। সুতরাং আমরা আমাদের ফিল্ড অ্যাডজাস্ট করে এমন করলাম যে আমাদের গরমকালে বসে আছি কিন্তু আমাদের শীত লাগতেছে, কিন্তু এই শীতটা আমার শরীর থেকে 1 ফিট পর্যন্ত থাকে, 1 মিটার পর্যন্ত, এর বেশি যায়নি। তো এখন ঠান্ডাটা আমার আশেপাশে কিন্তু এর বাইরে আবার নর্মাল টেম্পারেচার, আমি শুধু আমার আমার আশেপাশের ফিল কন্ট্রোল করতেছি। এখন এটা টেস্ট করা হয়েছে, আমি এটা টেস্ট করছি এবং আমার মন একসময় আমি কখনো এটা আমি করতে পারছি, তখন আমি একসময় আমি ফোকাস করতে পারতেছিলাম না গরম করার জন্য, কিন্তু আমি চিন্তা করলাম ঠিক আছে গরম করতে পারতেছি না ঠিকই, আমি কি ঠান্ডা করতে পারি না? ঠান্ডা করা অনেক ইজি লাগছে, কারণ ওই সময় টেম্পারেচার একটু গরম ছিল, গরমের থেকে আরো বেশি গরম করা অত মন চাইতেছিল না, তাই ইমোশনও কাজ করতেছে, তা আমি ঠান্ডা করলাম। তখন কথা যে আমার মনে হচ্ছে যে ঠান্ডা হচ্ছে, তো ভালো কথা, এটা আমি আমার অনুভূতি দিয়ে ফিল করতেছি। এখন মজার ব্যাপার হচ্ছে আরেকজন এটা ফিল করে কিনা। তুমি আরেকজনকে ডাক দিয়ে বলছি যে হ্যাঁ আমি ওইরকম অত দূরে আমার ফিল্ড সেট করছি, ওর পর থেকে ঠান্ডা হবে। তো সেও অনুভব করছে যে আসলেই ফিল আমার চারপাশে ঠান্ডা হয়েছে। এইটা হচ্ছে আমার এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমি যে করছি, আমি যে বুঝছি সেটা আর একজন ভ্যালিডেট করছে। তার মানে এটা একটা টেস্ট হলো যে আসলেই ঠান্ডা হয়েছে কিনা, এটা আরেকজন টের পাইছে কিনা, কিন্তু হয়েছে। কিন্তু গরম করা যাবে, ওই সময় আমার গরম করতে পারতেছিলাম, আমি প্রথম টেস্টটা গরম করছি ওইটা হয় না, কিন্তু ঠান্ডা যখন করছি তখন হয়েছে। এটা একটা এক্সপেরিমেন্ট, খুবই মজার এক্সপেরিমেন্ট, কারণ এটাই হচ্ছে স্পেসশিপের আভ্যন্তরীণ পরিবেশ কন্ট্রোল করা, গ্র্যাভিটি, টেম্পারেচার, প্রেসার, আমাদের বেঁচে থাকার জন্য যা এনার্জি দরকার, আমাদের বেঁচে থাকার মেইন প্রধান যে ফিল গুলো দরকার সেটা হচ্ছে আমাদের বেসিক গ্যাস, CH3, CO2, জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড, ওগুলো থাকলে, এই ফিল গুলো থাকলে মোটামুটি আমরা ব্যালেন্সে থাকি। এই হচ্ছে ব্যাপার। সুতরাং তো একভাবে চিন্তা করা যায় যে আমরা স্পেসশিপ ভিতর থেকে তৈরি করতেছি,
আমাদের রিয়াক্টর হচ্ছে আমরা, রিয়াক্টরের আশেপাশে পরিবেশ প্রথমে, তারপরের খোলস, তারপরের খোলস, যা লাগে। তারপর এক সময় স্পেসশিপ উঠবে, বেশি দূরে না। তো এই হচ্ছে মজার ব্যাপার, এটা আমরা যে কেউ করতে পারি। এখন এই টেম্পারেচার চেঞ্জ করা আশেপাশে কিসের এসি, কিসের ইলেকট্রিসিটি, কিছু দরকার আছে? আমরা তো এর আগেও কথা বলছি যে আমরা আলো তৈরি করতে পারি। তো আমরা একটা ব্যারিয়ার সেট করে ওখান থেকে আলো যদি আমরা রিফ্লেক্ট করাই, তো আমরা আলো জ্বালাইতে পারি। এগুলো অনেক অনেক মজার মজার টেস্ট আছে, আমরা সব অনেকে আছে করতে পারি। এখন ইলেকট্রিসিটি, বলতেছি ইলেকট্রিসিটি নাই, কি আছে কি আমরা আলো জ্বালাই ফেলি, আর কিছুদিন পরে আমাদের কমিউনিকেশন ওইভাবে হবে। ওয়ান নেশন নেটওয়ার্ক হলে পরে তখন তো আমরা জেনে যাবো যে প্লাজমার মাধ্যমে কমিউনিকেশন করা যায়। তখন ইন্টারনেটের দরকার হবে না, জুম আমরা এমনি চালাই। তো কথা হচ্ছে যে এই এক্সপেরিমেন্ট গুলো আমরা এখনই শুরু করতে পারি। আমাদের কেস ফাউন্ডেশনের কোনো যন্ত্রপাতির দরকার নেই, যন্ত্র আমাদের কাছে সবই আছে। শুধু হচ্ছে আমাদের আগ্রহ, আমাদের মজা পাওয়া। এখন হ্যাঁ, আমাদের মধ্যে কেউ কেউ গরম করতে ঠান্ডা করতে, আমার যেমন ঠান্ডা করতে বেশি পছন্দ, গরম করতে অত পছন্দ না। কেউ হয়তো আলো বানাতে পছন্দ করবে, এক একজন এক একটা পছন্দ করবে। এখন তারপরে সেগুলো দেখে এক একজনের কাছে এক একটা শেখে। তো এগুলো যে করা যায়, এটাই তো এটাই তো আমাদের আস্থা না যে আমরা করতে পারি এটা। কারণ করার জন্য, আস্থা আনার জন্য কি করতে হবে, আমাদের করে দেখতে হবে। এখন আমরা যদি পর্যাপ্ত পরিমাণে এক্সপেরিমেন্ট করি, তাহলে পরে এতটা কনফিডেন্স হয়ে যায়, তখন স্পেসশিপ গ্যালাক্সিতে নেওয়া কঠিন হবে। কিন্তু ওই কনফিডেন্স তৈরি করার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। আর আমরা পরিচিত না এইসব ফিল কিভাবে করতে হয়, তো কন্ট্রোল করতে হয়। তো ইমোশনের মাধ্যমে কন্ট্রোল করতে হয়, আমরা মজা পাওয়া। এখন আমি একটা শব্দ ব্যবহার করতে, মজা পাওয়া, কিন্তু এই মজার মধ্যেও এক একটা মধ্যে এক এক রকম মজা, সব মজা তো সেম না। তো এই এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। তা আমি উদাহরণ দিচ্ছি যে টেম্পারেচার এখন যে যে সমুদ্রের গভীর জলের মধ্যে যারা থাকে, তারা তো আরামেই আছে, তারা তো আর কষ্টে নাই। বরং আমাদের এসির মধ্যে যারা থাকে তারাই বেশি কষ্টে থাকে, কারণ তারা অত বেশি দুশ্চিন্তা করে যে এসি হোক আর ফ্যান হোক, দুশ্চিন্তা তো আর কমানো যায় না ওগুলো দিয়ে। তো একমাত্র ওই দুশ্চিন্তা কমানোর কাছে মজা করে। তো এই হচ্ছে ব্যাপার, এটা সোজা ব্যাপার, এমন কিছু কঠিন না। হ্যাঁ, আমি যদি একেবারে কি বলে ঠান্ডা, মানে একেবারে কি বলে মেরুর দেশের যে বরফ জমানো ঠান্ডা না, হ্যাঁ একটু ঠান্ডা, আমার জন্য ভালোই, এর চেয়ে বেশি দরকার নাই। ওইটা টেস্ট। এখন আমার তো আর ভলিউম বাড়াইতে হবে না যে আমি কানে শুনতে পাই এটার জন্য, যে এটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ কানে শুনতে পাই, ঠিক আছে, আর তো জানার দরকার নেই। ব্যাপারটা এরকম আর কি। তো টেস্ট করা যায় এগুলো, আহ আমরা যে কেউ করতে পারি। এবং আমাদের রিয়াক্টর সিস্টেম আমাদের মধ্যেই, কোনো ল্যাবরেটরি, এটাই ল্যাবরেটরি, এটাই হচ্ছে এক্সপেরিমেন্টের জায়গা, কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আমি তো রিয়াক্টর সিস্টেম বানাইছি, এবং আমি যেটা ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটে বলছিলাম, আমি ওই রিয়াক্টর বানানোর জন্য কাঁচের বল বানাইছি, এবং ওগুলো পুরান ঢাকায় যে লোকজন খুঁজে কোথায় ছাঁচ তৈরি করা যায়, কোথায় এগুলো বানানো যায়। হ্যাঁ, আমার কাছে এখন অনেকগুলো আছে, এখন ব্যবহার করা হয় না, কারণ এখন তো আমরা এইদিকে অগ্রসর হচ্ছে। এখন তাই বললে এখন এগুলো তো অনেক সময় লাগছে, বছর খানেক লাগছে এটার লোকজন জোগাড় করতে, জিনিসপত্র মানে ছাঁচ টাচ বানানোর জন্য। তারপরে বানাইছি, তারপরে আমি রিয়াক্টরও বানাইছি, ওইটা দিয়ে টেস্টও করছি যে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। তো এখন আমরা তো যেটা করার জন্য 2 বছর লাগছে প্রায়, সব মিলে ওই 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 রিয়াক্টর বানানো থেকে শুরু করে রিয়াক্টর জোড়া লাগানো। তারপরে তখন অনেক কিছু জানতাম না, কিন্তু আমার মনের মনের দিয়ে আমি কন্ট্রোল করছি, টেম্পারেচার কন্ট্রোল করা তখন করছি রিয়াক্টরে। কিন্তু এখন তো মানে কি, আমি বসি 2-3 কি বলে হচ্ছে
2-3 সেকেন্ড লাগে করতে 2 বছরের জায়গায়। তো আমি সেই জন্য সকলকে এনকারেজ করি এটা করার জন্য। এবং কেশও বলতেছে যে আমাদের তো এখন এবার এখন সুবিধা হয়েছে, কেশ এই এক্সারসাইজটা দেওয়ার ফলে আমি একটা রেফারেন্স আছে যে এখান থেকে আমরা শুরু করি। আমি ওইটার উদাহরণ দেখাইতে পারি যে এইটা ব্যবহার করে আমরা করতে পারি। এগুলো সব আমি যে টেস্ট গুলোর কথা বলতেছি এগুলো সব এর কাছাকাছি। সবসময় যে আমি একদম আমি ব্রিদিং এইভাবে ব্যবহার করছি তা ঠিক না, কারণ হচ্ছে কি নিঃশ্বাস ছাড়া অনেক কিছু করা যায়। আমি বলছি গ্যাপের কথা, গ্যাপে তো আমাদের আত্মার অপারেশন শুরু হয়, ওগুলোকে বুঝতে হবে, বোঝা যায়। কোনো আধা ঘন্টা ধরে মেডিটেশন কোনো দরকার নেই, একেবারে সেকেন্ডের চেয়ে কম সময় করা যায় যখন আমরা এগুলো সম্বন্ধে পরিচিত। এগুলো হ্যাঁ, মেডিটেশনের মাধ্যমে আমরা কি করি, মেডিটেশনে শ্বাস নিঃশ্বাসের উপর নজর রাখি। যেটা হয় কি আমরা হচ্ছে কয়েকটা জিনিস একসাথে মনের মধ্যে ধারণ করার ক্ষমতা বাড়ে, যেটা মাল্টিটাস্কিং মেয়েদের যেটা আছে, আবার ফোকাস করার ক্ষমতা বাড়ে। এগুলো বিভিন্ন জিনিস আমরা মেডিটেশনের মধ্যে করি, কিন্তু মেডিটেশন আমি বলতেছি না যে খারাপ কিছু, মেডিটেশন হচ্ছে শুরুর দিকের জিনিস। তারপর মেডিটেশনের পরে এমন একটা স্টেজ আছে যখন হচ্ছে সব আর কি সেকেন্ডও লাগে না করতে। হাই ফিল স্ট্রেংথ স্পিড অনেক অন্যরকম ভাবে কাজ করে, সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে লোকজন বুঝবে যে কিরকম স্পিড কিভাবে কাজ করে। কোনো কিছু মানে কি আমার হাত নড়ানোর আগে কাজ করে, আমি দেখছি ক্ষেত্র বিশেষে। আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমি হচ্ছে হাত দিব একদিকে, আমার হাত তার আগেই হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং, মানে এত তাড়াতাড়ি হয় ক্ষেত্র বিশেষে, বলা যায় না। তো আমরা যেগুলো মেডিটেশন একসময় আমরা করছি এবং এখনো করি ক্ষেত্র বিশেষে, কিন্তু কথা হচ্ছে যে মেডিটেশনের অত কিছু লাগে না নিঃশ্বাসের উপর। এমনকি আমরা কেস তো বলা শুরু করছে যে নিঃশ্বাসেরও কোনো দরকার নেই। তো আমাদের ওই এক্সারসাইজটার মধ্যে এই জিনিসটা আছে, নিঃশ্বাস ছাড়া অংশ ধরে রাখা, নিঃশ্বাস নেওয়ার পরে নিঃশ্বাস ছাড়ার পর, খুবই মজার ব্যাপার। আমাদের এখন ধরে রাখার কতক্ষণ, এক সময় আসবে তখন আর ওই সময়টা অত গুরুত্বপূর্ণ। আমরা ওই সময়ের মধ্যে কি করলাম, কি ফিল আনলাম, কি ফিল ছাড়লাম, এগুলোই বড় জিনিস। আশা করি লোকজন বুঝতে পারতেছে আমি কি বলতেছি। আমি একটু মানে করতেছি যে এটা খুবই মজার ব্যাপার, করলে মজা লাগে। এখন তো আমরা যদি আমাদের এসি ছাড়া যদি আমি ঘরের টেম্পারেচার চেঞ্জ করতে পারি আমার আশেপাশে, আমার তো সারা ঘর করারও দরকার নেই। আমি নিজে কি বলে হচ্ছে 2 সেন্টিমিটার আমার শরীরের বাইরে থাকলে ওই পর্যন্ত হইলেই তো, আমার এসির কি দরকার আছে? আমাদের এখানে শীতকাল, আমি ট্রাই করতেছি গরম, একটু একটু মনে হয়, ঠিক বুঝি না। আমাদের তো শীতকাল বেশ ঠান্ডা। তো আমি ওরকম তুমি যেখানে বলছিলে ওয়ান প্ল্যান ওয়ান হাত থেকে বলের মতো করে ট্রাই করতেছি, একটু একটু মনে হয়, জানি না, অত বোঝা যায় না। আস্তে আস্তে, কারণ মন স্টেবিলাইজ করে নাই তো, বিশেষত স্টেবল হতে হবে, একটু ইমোশনটা স্টেবল রাখতে হয়, মানে ধারণ করতে হয় কিছু, তখন হয় আর কি। ধারণ করতে হবে যে ওটা মনে রাখতে হবে, কথা নাই, আমরা ওটা ভুলে না যাই। আমাদের মনে হয় কি আমি যদি ওটার উপর নজর না দিই এটা চলে গেল, কিন্তু আসলে তো যায় নাই কোথাও। এটা জাস্ট আমরা চুপচাপ, কনসেন্ট্রেশন না, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে হইলো আর একটা ইমোশন নিয়ে এখন কাজ করা যায়। আমরা ঠান্ডা করলাম, এরপরে ভালো কথা, ঠান্ডা করলাম, এখন করা যায় কিনা, অন্য কিছু করা যায় কিনা। ঠান্ডা একটা ব্যাপার, তো আরো তো অনেক কিছু আছে। আমি বললাম তো অনেক ফিল তৈরি করা যায়, তো ঠান্ডা করার পরে তারপর ঠিক আছে, ওটার দিকে তো আর কি বলে, আমরা তো ওটার দিকে তাকায় থাকতে হবে না। আমরা জানি ওখানে আছে, কি বলে, একটা গাছ আছে, তার তো জানার দরকার নেই, এর চেয়ে বেশি জানার তো দরকার নেই। সারাদিনে অসংখ্য জিনিস ঘটে, যে কোনো কিছুর উপরেই করা যায়, কনসেন্ট্রেট করা যায়। তো কনসেন্ট্রেশন আর কি যে সারাদিন বজায় রাখতে হবে এমন কোনো কথা নেই আর কি, ওই তখনকার জন্য ওই যখন দরকার তখন,
তো যাই হোক, এই হচ্ছে মজার ব্যাপার। এখন আমি তো আমাদের টিচিং এ যা বলা হলো এগুলো আগেও মানে কেসের ইয়েটাই বলা হয়েছে, কিন্তু আমার সাথে অন্যভাবে আমি সংযোজন করছি। তো এই আর কি, তো এটা মোটামুটি মজার ব্যাপার। তো আমরা আমাদের জাস্ট ট্রাই এখানে করতে আমি হবে। একটু অ্যাড করি মুশফিক। হ্যাঁ আহ এটা আসলে আহ তুমি যে বললা আর কি যে আর কি মেডিটেশনের দরকার নাই, এটা এটা মেডিটেশন ছাড়া করা যায় 100% যখন আয়ত্ত হয়। যেমন হ্যাঁ, এটা আয়ত্ত হয়, হ্যাঁ রাইট। এক্স্যাক্টলি। তো মেডিটেশনের স্টার্টিং এ মেডিটেশন অবশ্যই দরকার আছে, নিজেকে একটু টাইম দেওয়া দরকার আছে, ব্রিদিং দরকার আছে, আদার যত এক্সারসাইজ আছে সব দরকার আছে। যেমন আমি আহ ধরো আমার এখন যদি ডাক্তারের কাছে যাই, অনেক সময় হয়তো বাড়ি থেকে গেলাম তাড়াহুড়া করে, মানে প্রেশারটা হাই উঠলো, হুম, তো প্রেশার মাপলো, তখন ইসের মধ্যে দেখলাম হাই, তো আমি ওই নার্স যারা থাকে আর কি, যে এই প্রেশার টেশন নেয়, তোরে বলে আরেকবার করো। তো আরেকবার করো, কয়েক মানে ইটা খুলে, ওই যে হাতের মধ্যে যে আর কি ইটা লাগায়, এই যে কি কি বলে প্যাচটা নাকি এটা, ওটা খুলে আবার লাগাই এইটুক সময়। তা আমি এইটুক সময়ের ভিতরে আমি আমাকে রিল্যাক্স করি, এইটুক সময়ের ভিতরে রিল্যাক্স করি, তখন আবার সেকেন্ড টাইম মাপলে তখন অ্যাটলিস্ট 20, 25, 30 আর কি কম আসে। তো এটা আমি কিভাবে শিখছি? এটা আমি শিখছি কিন্তু ওই যে আগে যে প্র্যাকটিস করছি, যেটা দিয়ে আমার বডিকে রিল্যাক্স করা, যেটা আর কি লম্বা সময় লাগতো, এখন আমি 1, 2, 3 করি যদি আমি রিল্যাক্স করতে চাই। তো এটা কিন্তু প্র্যাকটিসের জন্য হয়েছে। আবার অনেক সময় দেখা গেছে যে আমি অনেক দিন ধরে করতেছি না, হ্যাঁ, ওইখানে কিন্তু জমে গেছে শরীর, বা হয়তো আমি রাইড ওয়েতে করতে পারতেছি না, একটু সময় লাগতেছে, তখন আমি কি করি, ওই কিছু কিছু মিউজিক আছে যেটা আমি আগে শুনতাম, ব্রেন ওয়েভ আর কি, থেরা ব্রেন ওয়েভ, তারপরে ডেল্টা, গামা, ওগুলি। তো ওই 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 সব মিউজিক কিছুক্ষণ রাখি কানে, বিশেষ করে আমার যেটা আমাকে টাচ করে, ওই যে থেরা ব্রেন ওয়েভ যেটা, এটাও কিন্তু যে সব মিউজিকে টাচ করতেছে তা না, স্পেসিফিকলি কিছু কিছু জিনিস আছে যেটা আমাকে টাচ করে, আমি জানি, আমি ওই জায়গাতে যাই, ওইটাতে গিয়ে আবার যদি কিছুক্ষণ রাখি, তো দেখা যায় আবার ওই সেকেন্ডের মধ্যে হইতেছে। তো ওটা অল অ্যাবাউট প্র্যাকটিস আর কনফিডেন্স থাকতে হবে যে আমি করতে পারি, এটা হয়। তো এটাই বলতে চাইছিলাম, এটা add করতে চাইছিলাম। এখন বলো। হ্যাঁ, আর বলাটা তেমন তা আমি মোটামুটি সবই যা বলতে চাচ্ছিলাম সবই বলছি। তা আমি মানে কি, হ্যাঁ মেডিটেশন, হ্যাঁ মেডিটেশন আমি বলতেছি না যে এটা ইউজলেস। কথা হচ্ছে যে আমরা যদি আম, অনেক সময় আমরা মেডিটেশনকে আমাদের ইয়ে মানে বানাই ফেলি, ভগবান বানাই ফেলি। এই আর কি প্রবলেমটা, এই যে আমরা এটা হলো টুলস, এটা হলো টুলস, এটা বুঝতে হবে। ইনস্ট্রুমেন্ট, এটা একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু কথা হচ্ছে ইনস্ট্রুমেন্টকে আমরা পূজা করা শুরু করি, যেটা সব রাইট। ধর্মেই আমরা লক্ষ্য করছি। নামাজ, ফরজ, এই এই যে এরকম ব্যাপার আর কি। একটা তারপর জিনিস বলি, একটা হ্যাঁ, একটা সেকেন্ডে বলি, হ্যাঁ, কেশে ফাউন্ডেশনের অনেকে কেশকে এরকম পূজা করা শুরু করে, কিন্তু কেশকে কি বলছে ওর কাছটা কিন্তু শোনে না ভালো করে, কিন্তু ওরে পূজা করা শুরু করে দেয়, মানে এইভাবে আর কি তেল মারা শুরু করে। ওটা আমার আছে, তখন ওটা কিন্তু, ওটা হ্যাঁ, এটার জন্য কিন্তু আমার মাঝে মধ্যে বিরক্ত লাগে যে ও যে কষ্ট করে যে সাবজেক্টটা বলতেছে ওটা বোঝার চেষ্টা করো, ওরে তেল মারার তো দরকার নেই, ও তো তেল দেয় নাই। এই আর কি ব্যাপার, বলো। এই যে বলে না, অনার্ড ইওর হাইনেস প্রফেসর কেশ, এইটা হচ্ছে ওই ব্যাপার। হ্যাঁ, 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 এই হচ্ছে ব্যাপার আসলে। তো কথা হচ্ছে আহ, যে আমাদের পূজা করার এর একটা টেন্ডেন্সি আছে আমাদের, অথবা ইয়ে, তিলকে তাল করা। আম, যেমন হচ্ছে একটা খুব সহজ উদাহরণ হচ্ছে যে আমরা তো এখন খাওয়ার থেকে আমাদের সরে আসার একটা আয়োজন হচ্ছে কেশ ফাউন্ডেশনে। তো আমাদের রোজার মধ্যে অনেক জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি এটাতে হেল্প করে। আমি এক সময় কোর্স করতাম তো এগুলো, তা আমার কিছু অভিজ্ঞতা আছে, ফলে আমার একটু ইজি হয়েছে একদিক দিয়ে বলা যেতে পারে। কারণ
আমি তখনই লক্ষ্য করা শুরু করছি যে অনেক কিছু পরিবর্তন হওয়া শুরু করে শরীর এবং মনেও। তো যাই হোক, কথা হচ্ছে যে আমাদের ধর্ম যে একেবারে শূন্য তা না, তবে সব বেশিরভাগ জিনিস হয়েছে যেটা আর কি, আমরা এটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা যন্ত্র, অথবা এটা একটা পরিস্থিতি যেটাকে আমরা পূজা করা শুরু করছি, অথবা সেটাতে আমরা আটকাই গেছি। নামাজ পূজা, নামাজ হচ্ছে, নামাজ না হইলে মুসলমান হইল, বাজে কথা। নামাজের মাধ্যমে কোন একটা গন্তব্যস্থলে যাওয়া যায়, মেডিটেশনের মতোই। তারপরে নামাজের কোনো দরকার আছে? মোটেও না। কেউ যদি ওই ওর ওর ওই সাইডে কাজ করতে পারে সবসময়, তার নামাজের কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কিন্তু সকলের জন্য এটা প্রযোজ্য না। যারা এখনো ওই পর্যায়ে যায় নাই তাদের হয়তো নামাজ পড়া লাগবে। আর যারা নামাজের পূজা করে তারা কোনোদিন ওই পারে যেতে পারবে না। হ্যাঁ, এটা stuck হয়ে যাবে। হ্যাঁ, স্টাক হয়ে যাবে। মেডিটেশনের সেম থিং, একেবারে সেম থিং। হুম হুম। তো এখন আমরা হচ্ছে কি বলে হচ্ছে আমাদের আমাদের বইগুলোতে অনেক ক্ষেত্রে এই জিনিস, এই প্রবলেম আছে, মানে যে ধার্মিক বইগুলোতে, যে না যে যে ধর্মেরই হোক না কেন, এটা কোনো ইয়ে নেই। এটা হচ্ছে লোকজন ওই শব্দটাকে পূজা করে। আল্লাহ বলছে এইটা, ভগবান বলছে এইটা, যীশু খ্রিস্ট বলছে এইটা। এগুলো তো পূজা করা। আমি পূজার ছলে তোমায় ভুলেই থাকি, আমাদের রবীন্দ্রসঙ্গীতে এর চেয়ে সুন্দর করে আর কেউ বলে নেই, পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তো এটা খুব কমন জিনিস, এবং এটা আমাদের সব সময় নজর রাখতে হবে, আমরা যেন বিভ্রান্ত না হই অথবা পথভ্রষ্ট না হই এইভাবে। এটা খুব কমন, এটা খুবই কমন, এত কমন যে একসময় আমি যখন করতাম আমার নিজেরই খারাপ লাগতো, কি আমি এই আবল তাবল কি করতেছি। যখন এটা আমি বোঝা শিখছি যে এই এই টেন্ডেন্সি আছে সকলের মধ্যে, এবং 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 শুধু আমাদের মধ্যে যে এটা আছে টেন্ডেন্সি, হ্যাঁ আমারও আছে, ছিল অনেক ক্ষেত্রে, ছিল, এখন অনেক কম। তো তো এটার একটা মজার ব্যাপার কি, কেউ যদি কোন একটা জিনিসকে পূজা করে আর সে যদি দেখে যে আরেকজন এটা পূজা করতেছে না, তখন যে পূজা করে তার কিন্তু বড় চোট লাগে অনেক ক্ষেত্রে। কারণ তারা দেখে যে সে তো, এই লোক তো আর পূজা করে না, এগুলো তো ভালোই বলতো এক সময়, এখন আর করে না। তো এটা কিন্তু কমন জিনিস। আমরা এগুলো আমি বলতেছি এই কারণে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন অগ্রসর হই তখন এইসব প্রতিবন্ধকতা আসে। যারা পূজা করে তারা চায় না যে আরেকজন যে পূজা করে না সে এই আগে পূজা করতে এখন আর করে না, আয় হায় রে কি হইলো, আমার দলের লোক কোথায় গেল। ওকে পিটানি দিয়ে পূজা করাও, এরকম ব্যবস্থা হ্যাঁ, করা হয়। যে পূজা করা তো এখন বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তৈরি করে, যাতে সে যাতে যাতে সে মানে পূজার থেকে বেশি দূরে জানা যেতে পারে। হ্যাঁ। হাস্য- হাস্যকর পরিস্থিতি। আর আমার তো মাঝে মাঝে তো আমি একা একাই হাসি এইসব এইসব কথা চিন্তা করি। তো যাই হোক, তো এখন মজা করে বলতেছি আর কি। তো এটা খুব কমন। আমরা হ্যাঁ, যেগুলো যেসব নামাজ ভালো জিনিস, হ্যাঁ পুজো মেডিটেশন ভালো জিনিস, কেশ ভালো লোক, এগুলো সবই ঠিক, কিন্তু এইগুলোর লিমিট আছে। হ্যাঁ, আসল টিচিংটা শিখো যেটা দরকার। হ্যাঁ, তো সেটা একটু আহ, আমরা যত, সবচেয়ে মজার ব্যাপার কি, আমরা যত তাড়াতাড়ি পূজার থেকে বিরতি থেকে সরে আসতে পারি তত তাড়াতাড়ি আমাদের অগ্রগতি হয়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সিক্রেট। যারা একটু তাড়াতাড়ি অগ্রসর হয় তারা কোনো আটকায় যায় না এইভাবে, তারা সহজেই নতুন জিনিস এখন তো আমি বুঝে গেছি, এখন
আর আমার এটা নিয়ে মাতামাতি করবে না। ওই ইয়ের মতো যে আমাদের কি বলে বুয়েট থেকে ডিগ্রি পায় সব ইঞ্জিনিয়ারিং, কি চিনু কি ঘনু, ওইটা তো কবরে যাওয়া পর্যন্ত থাকে। আর অগ্রগতি নাই, আর পরে আর নাই, ওই যে পৌঁছায় গেছে। মেডিকেল কলেজে একই ব্যাপার, আমি ডাক্তার হয়েছি হ্যাঁ, হ্যাঁ। বাবু, আমি ডাক্তার বাবু হয়েছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ। তো এই আর কি, তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এগুলো খুব কমন জিনিস, আমি এগুলা তখন যাই হোক, কথা হচ্ছে যে আমরা জানি যে এগুলো কিভাবে বুঝতে হয়, অনুধাবন করতে হয়, ফলে আমরা যাতে সহজেই সরে আসতে পারি। আর এখন আরেকটা জিনিস, আমরা ক্ষেত্র বিশেষ আমরা যখন পূজা করি, হ্যাঁ অনেক সময় আমাদের এটা থেকে সরে আসতে একটু সময় নেয়, কিন্তু আমাদের এইটুকু নজরে রাখতে হবে যেন আমরা আমাদের চিন্তাধারার মাধ্যমে অন্যকে তাদের পথ থেকে সরায় না আনি। এখন আমি বলবো না এটা পাপ, কিন্তু এটা তার উপর যে করে এই ধরনের কাজ, তার তার বিশেষত কেউ যদি অগ্রসর হয়ে গেছে অনেক দূর, সে অনেক হাই ফিল স্ট্রেংথে কাজ করতেছে, কেউ যদি তার পূজা থাকা অবস্থায় তাকে বাধা দেয়, যে উল্টা রিয়াকশনটা হয় কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, কারণ যার সাথে করতেছে সে কিন্তু অন্য পর্যায়ে আছে। এখন তার থেকে যদি কোনো কিছু প্রতিধ্বনিত হয়, সেটার আওয়াজ একটু ভয়াবহ। এইটুকুই বলবো, আর বেশি বলবো না, কিন্তু প্রকৃতপক্ষে এটা হয়। এবং কেশ ফাউন্ডেশনের যারা অপব্যবহার করছে তাদের যে কি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, সেটা অনেকটা এই কারণে হয়। কেশও মাঝে মাঝে বলছে এটা, কিন্তু আমি একটু অন্যভাবে বলতেছি, কিন্তু এই প্রতিধ্বনি আসে। কেউ যদি ক্ষমতাশীল কাউকে বাধা দেয়, তার যে প্রতিধ্বনি আসে, তার কারণ তার একটা শিল্ডিং আছে, শিল্ডিং এর সাথে যখন কোনো কিছু আসে, কোনো ফিল্ড আসে, যখন রিফ্লেক্ট করে, তখন কিন্তু রিফ্লেক্ট করে তার কাছে যায় যে এটা পাঠাইছে। সাবধান, এইটুকুই বলবো, আর কিছু না। কেন? হ্যাঁ, যার হ্যাঁ, ক্ষমতা কম তাকে আঘাত করলে কোনো রিফ্লেকশন আসে না? আসে তো। না, এটা ক্ষমতা কম না, যারে যারে মানে মানে হচ্ছে গিয়ে একটা সাধারণ মানুষকে তুমি যদি আঘাত করো সেটা কি ইয়ে হয় না? সেটারও হয়। হ্যাঁ, কিন্তু যে যার ক্ষমতা বেশি সে তো আঘাত করবে না, না সে আমি এমন বলতে, ভাবে না করবে। আমি হ্যাঁ, আমি ক্ষমতা বেশির কথা বলতেছি না, আমি সাধারণ মানুষের কথা বলতেছি। একজন আরেকজনকে আমি যদি এটাই বলতেছি, একই কথাই বলতেছি। অন্যায় ভাবে আঘাত করে, সে যদি তত তা ক্ষমতাবান অন্যায় তত তো সে তো যে অন্যায় ভাবে আঘাত করে সে তো অগ্রগতি হয় নাই। অগ্রগতি হলে সে অন্যায় ভাবে আঘাত করবে। তারও একটা ইয়ে আছে, তারও একটা ইয়ে আছে। কেউ কাউকে ইয়ে করতে পারে না, কেউ কারোর উপর ইয়ে করতে পারে না, আমরা সবাই সমান। সুতরাং একজন আরেকজনকে ইয়ে করার কোনো অধিকার কোনো হ্যাঁ, সেটা তো বলা হচ্ছে না, আমি তো উল্টাটা বলছি। তখন যেটা হচ্ছে যে করে, আঘাত করে না, যে কাউকে যদি বাধা দেওয়া হয়, সেটা একটা ফিল স্ট্রেংথ। না, ফিল স্ট্রেংথটা কোনো কাউকে যদি কারোর পথে বাধা হয়ে থাকে, তার উল্টা একটা রিয়াকশন হয় সবসময়। সেটা সব সময় হয়। সেটা হচ্ছে গিয়ে তোমার শারীরিক আঘাত আমি বলতেছি না, অনেক রকম আঘাত করা যায়। ঠিক, আমি শারীরিক কথা বলতেছি না আসলে, আমি ফিল স্ট্রেংথে বলতেছি। এটা এনার্জি লেভেলের কাজ, এবং এটা এনার্জি লেভেলে হয়, এবং এটা ইমোশনাল লেভেলে হয়। না, এবং আমি যেটা বলতেছি সেটা খুব কমন এবং সেটা সব জায়গায় হয়, এই জন্য বললাম। এটা ফিজিক্যালিটির লেভেলে হয়, কিন্তু না, কথা হচ্ছে ইমোশনাল ইমোশনাল লেভেলও হয়। না, ইমোশনাল মানে কি ফিজিক্যাল লেভেলের ইমোশন, এটা সোল স্ট্রেংথ লেভেলের ফিল স্ট্রেংথে কাজ করা হয় না সাধারণত। তারা জানেই না করবে কিভাবে। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওই অন্য পর্যায়ের ফিল স্ট্রেংথের কথা বলতেছি, যেখানে যে করতেছে সে জানে না যে ওইটা আছে। এইটাই কারণ, তার ওই ক্ষমতা নাই, যে করতেছে তার ওই ক্ষমতা নাই জানার, কিন্তু সে ভিতরে ভিতরে ইয়ে পাবে, টের পাবে
যে সে করতেছে ঠিক করতেছে না, তার অতটা নজরে নাও আসতে পারে ক্ষেত্র বিশেষে, কিন্তু যেটা হচ্ছে আমাদের এখানে পৃথিবীর ক্রিমিনালরা যেটা করে, অনেক ক্ষেত্রে এদের এবং কেসের ব্যাপারে বলছে কি হয় তাদের ফিল্ড স্ট্রেংথে, কি কোন জায়গায় যায় কি এটা ঠিক দোজকের ব্যাপার না, আমাদের বলা হয়েছে দোজকের কথা কিন্তু ওরকম না। এটা তো ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড লেভেলে, এখানে কোনো ফিজিক্যালিটির কোনো ব্যাপার নাই, এটা আত্মার পর্যায়ে সব হয়। তো এটা আর কি আমি বলতেছি এই কারণে যে এর প্রচুর উদাহরণ আছে আমাদের পলিটিক্যাল রিলিজিয়াস সিস্টেমের মধ্যে। তো এরা যে করে এই পলিটিক্যাল রিলিজিয়াস লোকজন, যেমন হচ্ছে আমি একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে এটা অনেকদিন থেকে হয়ে আসতেছে, হাজার বছরের। সেটা হচ্ছে বলে ধার্মিক মহল থেকে সুফিদের উপর যেটা করা হয়, কেশও একদিন এটার উপর কথা বলছে। কারণ সুফিরা অন্য এনার্জি লেভেলে কাজ করে, আর ধার্মিক লোকরা অনেক সময় বাধা দেয় এদেরকে। এটা হিস্ট্রিতে প্রচুর উদাহরণ আছে, গল্প আছে। এই যে এগুলো হয়, অনেক সময় এগুলো গল্প আকারে লেখা হয়েছে, এবং এই গল্পের মধ্যে উল্লেখ আছে যে কিভাবে এটা প্রতিধ্বনি তৈরি হয়। তো এটা 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 শুধু ক্যাশ ফাউন্ডেশনের ব্যাপার না, ক্যাশ ফাউন্ডেশনে যারা অগ্রগতি হয়েছে তাদের ব্যাপার না, এটা অনেক আগের থেকে হয়ে আসছে। এবং এই যে আমরা আমাদের ইয়েতে যে পীরদের মাজারে অমর্যাদা করলে ক্ষতি হয়, আমাদের লোকজন প্রচলিত অনেক গল্প টল্প আছে, ওইরকম কি ব্যাপারটা একই জিনিস। আমি যেটা বলতেছি ওই একই জিনিস। তখন তো কেশ ফাউন্ডেশনের লোকজনের উপর তো আর লেভেল নাই যে পীর নাম্বার 2, পীর নাম্বার 1, পীর নাম্বার 4, এরকম তো কোনো লেভেল নাই কেশ ফাউন্ডেশনের লোকজনের উপর। ফলে লোকজন জানে না কি করতেছে, কোথায় কি করতেছে। এই আর কি, আমি একই রকম জিনিস হয় আর কি। তো এই হচ্ছে এইটাই বলার কথা। আমি একটু রসায় রসায় বললাম, একটু কিছু উদাহরণ দিলাম অন্য জায়গায়, অন্য এরিয়ার থেকে, আমাদের কেস ফাউন্ডেশন না। তো এগুলো হয়। তো আমরা ইন্ডিয়া অনেক উদাহরণ আছে, এই যোগীদের সাথে অপব্যবহার করছে, তার কি হয়েছে, এরকম একই একই জিনিস। শ্রোতা নিশ্চয় অনেক গল্প টল্প জানে এগুলো সম্বন্ধে। হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক। আর অনেক। এই যে আমাদের এখানে যে কবি, যে আমাদের আহ, যে পোয়েট, তাকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি এখানে। কেন কি ওর যে আম, আমি কবিকে অনেক মানি। কেন কি ওর যে কথা, ওর যে বচন, ওর যে শ্লোকগুলো, দোহাগুলো, অনেক রকমের জিনিসে ব্যান করে ওটাকে ইভেন কি বলবো, ওটাকে পাল্টেও দিয়েছে। আর সেই কারণে এরকম সুফি সন্ত যাকে বলা যায়, এরকম অনেকেরা ছিল, যেরকম আমাদের এখানে বলা যায় এই কেপেবিলিটি, যেরকম ঋষি অরবিন্দ বা এরকম তাদের তাদের নামে আজকাল বড় বড় আশ্রম, যেখানে অরোভিলা, যেখানে সব ফ্রেঞ্চ লোকেরা, ব্রিটিশ লোকেরা, ইন্ডিয়ান লোকেদের তো কমই এলাও, তার মধ্যে যাদের পয়সা আছে তারাই। বিবেকানন্দর বেলুড় মাঠেও তাই। তো এসব এখন ধান্দা হয়ে গেছে। সুফিদের কথা, সুফিদের সুফিদের বাউল, সুফিদের অনেক মানে ব্যান করেছে। তবে এই এই জেনারেশনের বাচ্চারা শুনছে ওদের কথা। নিশ্চয়ই এটা অপূর্ব ব্যাপার যে ওদের ওদের বলেছে ওদের ঘৃণা করবে তুমি, ওরা এরকম, কিন্তু আসলে ওরা বলে না, গুজরেগি মেরি, আমি এই গানটা গাবো, গুজরেগি আপকে কদমোं में उम्र तमाम, আমরা তোমার চরণে তামাম উম্র কাটাবো তোমার ভালোবাসায়। তো সেই জিনিসগুলো, আমি যেরকম বলে না, আমি যে আঘাত দেওয়া, আমি কিন্তু সাধারণ কথা বলি অনেক সময়, সেটা অন্যদের আঘাতের মতন লাগে। সাধারণই কি আমি এটা এখন মানি না, আমি মানি না এসব। কেন, তুই তো পুজো করতিস? করি না, মানি না, সোজা কথা। তো কি বোঝা কেন, আমি আমার বোঝাতে হবে না? আমি বুঝেছি এই অনেক, তুমি যদি বোঝো তোমার জন্য অনেক হবে, এরকম।
আমি কিন্তু খুব আঘাত পেলাম। আমি, হ্যাঁ, কি করা যাবে, কি করা যাবে? এটাই সত্যি, এটাই ইউনিভার্সাল ল। বুঝলি বা না বুঝলি, বুঝবি কোনোদিন? এই পাথরের মূর্তিগুলোকে মালা দিয়ে মিষ্টি খাইয়ে কেন এই আশেপাশের বাচ্চাগুলি যে বসে আছে তাদের দিতে পারিস না? শুধু দিয়ে দিতি এই জিনিসগুলো। তো আমি এই বলি যে আহ, আমাদের দেশে কয়েন যে আসছে, সত্যি আমরা ওই লেভেলে আসছি যে সবচেয়ে আগে যাদের প্রচুর খিদা, একরকমের সত্যি গরিব, তাদের কাছে তাদের তাদের জন্য বেরোবো, আর সবচেয়ে আগে ওদের খাবার দেবো, ভালো ভালো জামা কাপড়। তাহলে ওরা অনেক আনন্দতে থাকবে, আর ওই আনন্দতে ওরা বুঝতে পারবে বেশিরভাগ, সেটাও আমি বলি একরকমের, সেই বুঝিয়ে, মানে এই আনন্দটা যেরকম মাস্টার করে না, আমি অনেক আনন্দে, ঠিক সেই আনন্দ পাবে। তারপরে ওরা বুঝবে যে ওই পর্যায়ে আসবে যে সত্যি এগুলো, ওরা যা ভাবছিল কি এটা খাওয়ার জোটানো বা এই করা বিরাট ব্যাপার, আসলে এটা কিছুই না। এটা সবসময় ছিল, শুধু ওটাকে স্ক্যারসিটি বলে দেয়নি, গরিবকে আরো গরিব বানানো, এই। তো সেই জিনিসটার এই একটা আনন্দ, অনেকের আঘাতও পাচ্ছে, কিন্তু সেটার মধ্যে আমাদের কিছু করার নেই। এটা আছে, মায়াটা এরকম। এই বলতে চাচ্ছিলাম, তুমি ভালো করে বুঝিয়েছো অবশ্যই। সত্যি আমার থেকে অনেকেরাই আঘাত পেয়েছে, আর এখনো পাচ্ছে। কেন কি ওরা চায় আমি ওদের মতন হয়ে যাই, আমাদের নিজের পরিবারই, কিন্তু আমি পারছি না, আর পারবো না। এই, ও হে ভালোবাসা কারে কয়, সে কি এতই যাতনাময়। এই, খুব সুন্দরভাবে তুমি বোঝালে মাকে, তুমি নিশ্চয়ই। অনেক সুন্দর করে বললে ও, এটা। ও, হ্যাঁ, আমি মন থেকে বললাম। আমি যখন হ্যাঁ। আমরা এই রাস্তায় চলেছি, আহ, এই সেলিনা, হুম। তখন আমরা আজকে এই পর্যায়ে আসবো এটা আমরা বুঝতে পারিনি, যেরকম কুইক কমিউনিকেশন করা, কুইক নিজেকে হিল করা, একটা চুটকি দিয়ে, মানে করতে Right. না পারলেও চেষ্টা করা, সেই হুম। কারেজটা আমাদের মধ্যে এসছে। আজকে আমরা, আমাদের ক্ষমতা অনেক বেড়েছে, সেটা আমি মানে ওই লেভেলে বলছি আর কি। হুম। 1%, 1%, 2%, কিন্তু প্লাজমাতে বা ওই লেভেলে কিন্তু হাজার হাজার সমুদ্রের মতন। নিশ্চয়ই 100 বার খুব থ্যাংক ইউ। তো শ্রোতা তো গানের কথা উল্লেখ করছে, তা আমাদের তখন হ্যাঁ, গান শোনার ইচ্ছা হয়েছে এই কারণে। নিশ্চয়ই নিশ্চয়ই। আহ, আমি আমি একটা হিন্দি গানই গাচ্ছি, তার মধ্যে এই একটা উল্লেখ আছে কি, এটার এসেন্স হচ্ছে কি ভালোবাসা কোনোদিন কম করবে না, प्यार कभी कम नहीं करना, आप ही के कदमों में गुजरेगी उम्र तमाम, তোমার চরণে উম্র তামাম বেরোবে আর কি, পুরো আমি যতদিন বাঁচবো এই ভালোবাসা নিয়েই বাঁচবো। তো এই গানটা একটা ভালো সিনেমার গান, প্রতিজ্ঞা, এই গানটা আমি গাচ্ছি। प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना, मर जाएंगे इस वरना, इतना करम कर लेना, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। मेरे सवार मेरी छाँव
आपका नाम, आपका नाम, आपके ही कदमों में सनम गुजरेगी मेरी उम्र तमाम, उम्र तमाम। मर जाएंगे वरना इतना करम कर लेना, प्यार कभी कम, ভালোবাসা কোনোদিন কম করবে না। কোই সিতম, কোনো সিতম চলে যাবে কিন্তু ভালোবাসা কম করবে না। मर जाएंगे आशिक वरना आशिकों का क्या होगा। ভালো লেগেছে, আমি তো হিন্দিতে গেলাম। ও খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আমি আগেও মনে হয় শুনছি যে একবার। খুবই সুন্দর শুনেছো গান। হবে শুনে, হ্যাঁ। হ্যাঁ, তুমিও খুব হুম, সুন্দর করে গেছো। আরে বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। আম, এই গানটা গেলাম যে ভালোবাসায় গুজরে গিয়ে উম্র তামা, তা উম্র বলে না, পুরো হুম, জীবন আমরা কাটাবো। খুবই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। আম, তোমাকেও। তাহলে কি, হ্যাঁ নিলাম, নিলাম। খুব ভালোবাসা, আমি আমি ভেতর থেকে ফিল করি জানো তো। হুম, আম, হ্যাঁ যেটা তুমি বললে না, আমি ফিল করি। হ্যাঁ, হুম, নিশ্চয়ই। থ্যাংক ইউ। হুম। তাহলে কি আজকের বাংলা পাবলিক শিক্ষা আজকের মতন এখানেই সমাপ্ত করি, আজকের মতো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে আজকের বাংলা পাবলিক শিক্ষা, বাংলা পাবলিক টিচিং, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপ আজকের মতন, শুধু আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। আশা করি আসছে বাংলা পাবলিক শিক্ষায় আবার আমরা সবাই, সবার মন প্রাণ হাসি খুশি আনন্দ শান্তি সম্পদা ভালোবাসা নিয়ে আবার এখানে উপস্থিত হব। আর এ নিয়ে সবাইকে আমি আবার অভিনন্দন জানাই, হৃদয় দিয়ে অনেক অনেক ভালোবাসা, অসীমিত ভালোবাসা দিই, শুভকামনা দিয়ে এই শুভ সময় থাকার জন্য। আর সবাইকে আসসালামু আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, শুক্রিয়া, ধন্যবাদ।